মা কাতরাতে কাতরাতে রাসেলকে বলল, আরেকটু আস্তে আস্তে দাও। এত তাড়াহুড়ো করলে সব শেষ হইয়া যাইব তো। তোমার আরও মেলার সময় থাকতে হইবগ। মা, আপনার সময় নিয়া চিন্তা কইরেন না। আরও অনেকটা সময় এমনে না ঘুমিয়ে থাকতে পারমুগু। আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, বুঝতেই পারছ, আজকের গল্পটা একেবারে সেই রকম হতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওসব হব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাদেশের বগুড়া শহর এলাকার বাসিন্দা ও মধ্যবিত্ত সচ্ছল পরিবারের ৪৫ বছরের গৃহবধূ রাজিয়া বেগম। তার স্বামীর চোখের ছানি অপারেশনের জন্য বগুড়া সদর হাসপাতালে আজ রাতটা কাটাতে হচ্ছে। বিকেল ৪টায় চোখের ছানি অপারেশন হয়েছে। সতর্কতার জন্য ডাক্তার আজ রাতটা হাসপাতালের জেনারেল ওয়ার্ডের একটা বেডে রাজিয়ার স্বামীকে থাকতে বলেছে। আগামীকাল সকালে অবস্থা বুঝে রিলিজ দিয়ে দেবে তার স্বামীকে। রাজিয়ার ৩ সন্তানের মধ্যে মেজ ছেলে রাসেলের সাথে রাতে হাসপাতালে থাকবে। ১৮ বছরের তরুণ রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে অনার্স ফার্স্ট ইয়ারের মেধাবী ছাত্র। রাজিয়ার অন্য ২ ছেলেমেয়ে রাসেলের মতো এতটা মেধাবী না। পড়ালেখার সুবিধার জন্য ঢাকায় ভার্সিটির ছাত্র হোস্টেলে থাকে। আগামীকাল সকালে তার একটা পরীক্ষা আছে। তাই হাসপাতালের বাবার বেডের পাশে চেয়ারে বসে একমনে পড়াশোনা করছে। সকালে উঠেই এখান থেকে বাসে করে ঢাকা গিয়ে পরীক্ষা দিতে হবে। হাসপাতালে রাতের খাবার শেষে এখন ঘুমানোর পালা। জেনারেল ওয়ার্ডে রোগীর পরিবারের সদস্যদের জন্য আলাদা বেড থাকে না। যারা রাতে হাসপাতালে থাকে তারা মেঝেতে কাঁথা বিছিয়ে ঘুমো। রাজিয়া আগেই বাসা থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল। স্বামীর বেডের পাশে নিচের মেঝেতে মোটা কাঁথা বিছিয়ে বালিশ পেরে শুয়ে পড়ে। তখন কনকনে শীতের রাত আর তাপমাত্রাও একেবারে সর্বনিম্ন। প্রচণ্ড ঠান্ডা প্রকৃতি, তাই মোটা বড় একটা কম্বল সাথে এনেছে রাজিয়া। ছেলের উদ্দেশ্যে রাজিয়া বলল, তোমার বাবা তো ঘুমায় গেছে গা। আহ রাসেল, আমরাও হুইয়া পড়ি। রাসেল আনমনে মায়ের দিকে না তাকিয়ে বলল, না মা, আমার আরেকটু দেরি হইব শুইতে। কাইলকা ফার্স্ট ইয়ার ফাইনালের প্রথম পরীক্ষা। মুই সিলেবাস রিভিশন দিয়া নেই। আপনি হুইয়া পড়েন ঘু। রাজিয়া আনমনে হাসে। না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তার মেজ ছেলে বিন্দুমাত্র পাল্টায়নি। সব পরীক্ষায় তার প্রথম স্থান অধিকার করা চাই। কলেজ ফাইনালের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হবার কারণে রাসেলের হৃদয় নিংড়ানো কান্নার কথা এখনও মনে আছে তার। রাজিয়া বোঝে না তাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানের ভালো রেজাল্টই যথেষ্ট। আর সেখানে রাসেলের ফার্স্ট হওয়া নিয়ে সারা জীবন এতটা পরিশ্রমের মানে হয় না। পড়াশোনা শেষে ভালো চাকরি পেলেই হল। এজন্য এত ফার্স্ট হবার দরকার কি? রাজিয়া তখন ঘুমানোর পোশাক পরতে বা পোশাক পাল্টাতে হাসপাতালের জেনারেল ওয়ার্ডের বাথরুমে যায়। বয়সে ৩-৮ বছরের ভরপুর তরুণী মা ঘরে বাইরে সবখানে এখনও ছোট জামা পরত। খুব অল্প বয়সে রাসেলের বাবার সাথে বিয়ে হওয়ায় তাকে দেখে মনেই হবে না ৩ সন্তানের মা। তার ছোট খুঁটি হাতার কামিজ ও চুড়িদার সালোয়ারে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। রাতে ঘুমানোর জন্য দোপাট্টা খুলে উপরে কেবল স্লিভলেস তিলে ঘিয়ে রঙের পরে থাকে। কাপড় পাল্টে ব্যাগ থেকে বের করে একটা মেরুন রঙের পরে নেয়। ভেতরেরটা খুলে ব্যাগে ঢুকিয়ে রাখে। আবার সকালে পরে নেবে। রাতে একটু খোলামেলা পোশাকে শুতেই তার অভ্যাস। চুলে হাত খোপা করে মুখ ধুয়ে মেঝেতে পাতা বিছানায় এসে কম্বলের তলায় ঢুকে পড়ে। আজকে খুব ঠান্ডা পড়েছে। মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে বাষ্প বেরোচ্ছে। তাপমাত্রা কত হবে বাইরে? বড়জোর ১-২ ডিগ্রি। রাতের জেলা শহরে কনকনে শীতের হিমেল বাতাস বইছে। বিছানায় শুয়ে ওয়ার্ডের আশেপাশে নজর দিল রাজিয়া। এই ওয়ার্ডে ১০০টার মতো বেডের অধিকাংশ পূর্ণ। হাসপাতালের সব লাইট নেভানো। একটা বড় ডিম লাইট জ্বলছে। মাথার উপর নাইট বাল্বের জন্য আলোছায়া, ঘুম ঘুম পরিবেশ। তাদের মতো অন্য রোগীর পরিবারের লোকেরা মেঝেতে শুয়ে পড়েছে। পুরো ওয়ার্ডে কেবল তার ছেলে ও সে জেগে আছে। খানিকক্ষণ ইউটিউবে ভিডিও দেখে আত্মীয় স্বজনদের স্বামীর চোখ অপারেশনের খোঁজখবর জানা। তারপর ভিডিও দেখা বন্ধ করে মোবাইল পাশে রেখে বালিশে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করে সে। নাহ, কেন যেন এই অপরিচিত স্থানে হাসপাতালের ফিনাইলের কড়া গন্ধওয়ালা পরিবেশে ঘুম আসছে না রাজিয়ার। মেঝের বিছানা ঘণ্টাখানেক এপাশ ওপাশ করল। সেই সাথে কেমন যেন ভয় ভয় করছে তার।
হাসপাতালের ওষুধের গন্ধ তার অস্বস্তি বাড়িয়ে মনে গা ছমছমে অনুভূতি তৈরি করল। কে জানে কতশত রোগী এখানে মারা গেছে, তাদের অতৃপ্ত প্রেতাত্মারা হয়তো হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। ধুর, এমন ভুতুরে অনুভূতি নিয়ে ঘুম আসার প্রশ্নই আসে না। মাথা সামান্য তুলে হাতে ভর দিয়ে ছেলের দিকে তাকা রাজিয়া। ভয়সডিত মৃদু গলায় বলল, কিরে রাসেল, আসো বাপ, ঘুমাইতে আসো। আর কত পড়বা কও দেহি? সব পরীক্ষায় ফার্স্ট না হইলেও তো চলব, তাই না? আসো বাজান, যা পড়ছ হয়েছে, বাকিটা সকালে উইঠা পইড, কেমন? রাসেল বুঝতে পারে তার ভীতু মা হাসপাতালের রাতের নিস্তব্ধ পরিবেশে প্রচণ্ড ভয় পেয়ে অস্বস্তি বোধ করছে। মায়ের ভীতু স্বভাবের কারণে তাকে হাসপাতালের ডিউটিতে সঙ্গ দিতেই পরীক্ষার তার খুলনায় আসা। ভূতের ভয়ে তাকে ঘুমানোর তাড়া দিচ্ছে। মায়ের দিকে চশমা পরা চোখে তাকিয়ে মৃদু হেসে রাসেল বলল, আচ্ছা, পড়া আপাতত শেষ করলাম, কিন্তু মুই ঘুমামু কোথায়? আপনার ওইখানে তো কেবল একজনের মতন জায়গা। আহারে, একটা মাত্র রাত তো। কোনমতে কষ্টে করে এই বিছানাতেই তুমি আমি কাটায়া দিমুনে। আহো, এমনিতেই শীতের রাত, মোরা মাপুতে একটু ঘেঁষাঘেঁষি করে শুইলে অসুবিধা নেই গি। মায়ের সাথেই ঘুমাইবা তুমি? আহো হি। শেষে আর কি করা? হাত মুখ ধুয়ে সোয়েটার খুলে কেবল টি শার্ট আর জিন্স পরে চশমা পাশে রেখে মায়ের পাশে গুটিসুটি মেরে মেঝের বিছানায় শুয়ে উপর দিয়ে কম্বল টেনে নেয়া রাসেল। পাশাপাশি কাত হয়ে শুলেও একে অপরের গায়ে গা সেটে আছে তাদের। ওদিকে ঠান্ডার প্রকোপ বাড়ছেই। অপ্রশস্ত মেঝের বিছানায় মাছেলের গায়ে গা লাগিয়ে শোয়ার ফলে বাড়তি উত্তাপটা কাজে দিচ্ছে। শীতের মধ্যে গা গরম হচ্ছে। কম্বলের তলায় গরম স্পর্শে ছোটবেলার মতো গুটিছুটি মেরে শোয়ার রাসেল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। যাহ, এদিকে মা রাজিয়ার চোখে তখনও ঘুম নেই। ভূতের ভয়টা আবার জাকিয়ে বসেছে তার। কোনোমতে ছেলের দিকে পাশ ফিরে তাকে ধাক্কা দিয়ে উঠিয়ে মা বলল, ও রাসেল, রাসেল রে, আমার শরীরটা কেমন জানি গরম গরম ঠেকছে। নিঃশ্বাস নিতে কষ্ট হইতাছে রে। মাথারা মালিশ করে দাও একটু। ওহ মা, আপনার বেহুদা ভূতের ভয় আর গেল না। কাইলকা মোর পরীক্ষা। আমারে হুদায় রাত জাগায় রাখলে পরীক্ষা ভালো হইব না গি। বলে গজগজ করলেও সুবোধ বাধ্য ছেলের মতো মায়ের মাথা টিপে দিতে থাকল রাসেল। এদিকে রাজিয়া লক্ষ্য করছে ছেলের শক্ত হাতের স্পর্শে তার গা যেন কেমন করছে। আগ্নেয়গিরির মতো জ্বলে জ্বলে ফুলিয়ে উঠছিল সে। স্বামীর চোখে ছানি থাকায় গত বছরখানেক ধরে স্বামীর সাথে নিয়মিত ইচ্ছা পূরণ হয় না রাজিয়া বেগমের। বহুদিন বাদে তারপর সে শিউরে ওঠে। এই তীব্র শীতেও ঘেমে গোসল হয়ে উঠতে লাগল সে। ঘামে জবজবে গায়ে থাকতে কেমন ইতস্তত লাগছিল তার। ঘেমে তার গা থেকে গন্ধ বেরোনো শুরু করেছে। ছেলে রাসেল মায়ের হঠাৎ এই পরিবর্তন দেখলেও সে বুঝতে পারছে না এর কারণ কি। মায়ের জ্বর আসল না তো ঠান্ডায়? জিজ্ঞাসু কণ্ঠে রাসেল বলল, কি গো মা, এমন গা ঘামতাছে কেন আপনার? জ্বরটর আইলনি? নার্সারে ডাকুম নাকি থার্মোমিটার আনতে? মাথাতে বাধা দিয়ে বলল, আরে হোনা, জ্বর না গো এটা। এটা এমনি তোমার মায়ের মাঝে মাঝে হয়। তুমি মোর কপালটা মালিশ করতে থাকো। ঠিক হইযা যামো আমি। যেমনে ঘামাইছ মাথা মালিশ করতে সমস্যা হইতাছে। মোর লেপ সরাই দিমু নাকি? মা না, ভুলেও লেপ সরাইও না। লেপের তলেই থাকুম, নইলে ঠান্ডা বইসা যাইব। তুমি এক কাম করো, মাথার নিচে ঘাড়ে গলায় হাত বুলায় ঘাম দিয়া এই গামছা দিয়া মুইছা দাও, আর ওইখানেও একটু মালিশ কইরা দাও। বলে ছেলের হাতে গামছা দিয়ে নিজে চিত হয়ে কম্বলের তলায় শুয়ে পড়ে। রাসেল কোনোমতে একদিকে কাত হয়ে মায়ের দিকে তার ঘাম গামছায় মুছতে মুছতে তার মালিশ করতে থাকে। মায়ের জন্য বেশ দুশ্চিন্তা হচ্ছে তার। বাবার অপারেশন নিয়ে খাটাখাটুনিতে অসুখ বাধায়নি তো মা? গলায় দর্দ নিয়ে রাসেল বলল, কেন এত কাজ করেন আপনি মা? বড় বোন আছে বাসায়, কাজের লোক আছে, হাই স্কুলে পড়া ছোট ভাই আছে, ওদের দিয়া কাজকাম করাইলে তো পারেন গু। মা খানিকটা করুণ সুরে বলল, ওরা থাকলেও বাকি। মোর সবচেয়ে মেধাবী পোলা, মোর সবচেয়ে আদরের বাপজান রাসেল তো আর থাহে না বাড়িতে। তুমি তো হেই ঢাকার হোস্টেলই থাকো বেশিরভাগ সময় গু। আরে দেহি, পড়াশোনা আছে না মোর ঢাকায়। আচ্ছা, এখন থেকে মাঝে মধ্যে আইসা আপনার সেবায়ত্ন করুম মুই। অহন ঘুমান দেহি, আমি আপনারে মালিশ দিতাছি গুই। রাসেলের হাত আগুনের মতো গরম লাগে রাজিয়ার কাছে। কপালে ছ্যাঁকা লাগাতে রাজিয়া কেমন যেন আবেশে হারিয়ে যায়।
রাসেলের হাত সংযম মেনে অবাধে কপালে, কানে, গলায় আর ঘাড়ে মালিশ করতে থাকে। তরুণ রাসেলের স্পর্শ যত বাড়ছে তত বেশি রাজিয়া পাগল হয়ে ওঠে। মনে মনে কেমন ছটফট করতে থাকে রাসেলের সামনে। এ সময় হঠাৎ করে রাসেল ঘাড় মালিশ দেবার সময় মার নিচে অসাবধানে কনুই ছুঁয়ে যায় তার। রাজিয়া খাতুন আরও আকুল হয়ে ওঠে। তার মনের ভিতরে যেন কেউ ছুরি চালাচ্ছে। অনেক আগে থেকেই ভদ্র, নম্র, বিনয়ী, পড়ুয়া, আদর্শ ছেলে হিসেবে নিজের মেজ ছেলেকে তার সবচেয়ে বেশি পছন্দ, কিন্তু তাই বলে আজ এমন কেন হচ্ছে? তার পেটের ছেলের পর সে এমন বিদ্যুৎ ডাকছে কেন? তার মনে বন্যার জলের মতো ঢেউ দিয়ে সারা কিসের একটা খিদে অশরীরী আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে। ভূতের বদলে একই আজব জিনিস ভর করল ৩-৮ বছরের তরুণী রাজিয়ার উপর। এর চেয়ে তো ভূতের ভয় বেশি ভালো ছিল। এ সময় আবার রাসেলের গলা কানে আসে তার। মা কি ঘুমাইলেন নাকি? আমি সইরা যাই, আপনি আরাম কইরা ঘুমান। তাইলে ক্ষুদ্রুত গতিতে ছেলের হাত ধরে আটকিয়ে বলে, না না বাবা, এত তাড়াতাড়ি কি আর মোর ঘুম আহে? তুমি যাইবা না, আমার ওইখানে খুব ব্যথা। তুমি মোর ব্যথাটা দূর করে দাও। এসব বলে রাসেলের সামনে উঠে বসে পড়ে রাজিয়া। রাসেল মায়ের ঢালু মসৃণ পিঠে হাত দিতেই রাজিয়া নিজের ব্যথা নিয়ন্ত্রণে আনে। রাসেল লক্ষ্মী ছেলের মতো মার পেছনে বসে সান্ত্বনা দিতে থাকে। এদিকে রাসেলের মালিশ দিতে বেশ বেগ পেতে হচ্ছিল। তার সাথে মায়ের করা উগ্র ঘামের গন্ধে হাসপাতালের ফিনাইল, ডেটল, ওষুধের গন্ধ ছাপিয়ে ছেলের নাক জ্যাম করে দিচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা ছাড়া আর কোনো কিছু রাসেলকে টানে না। তার কোনো গার্লফ্রেন্ডও নেই। তবে সায়েন্স বিভাগে স্কুল কলেজে বায়োলজি বা জীববিজ্ঞান পড়ার কারণে সে জানে নারীদের দেহের উষ্ণতা বাড়লে তাদের দেহে হরমোন নিঃসৃত হয়ে দৈহিক ও মানসিক নানান ধরনের চাহিদা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তার মায়ের হয়তো এমনই কোনো বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে। সেসব চিন্তা সরিয়ে রাসেল বলে, মা আপনার মাথা ব্যথা কমেছে নাকি আরও কিছুক্ষণ মালিশ করে দিব? এ বলে কি তার ছেলে? এ যে মেঘনা চাইতেই জল। ছেলে তাকে মালিশ করুক, এত দারুণ প্রস্তাব। রাজিয়া খুশি হয়ে বলে, বাপরে, তুমি তোমার মায়ের ব্যথা দূর কইরা দেও। ভালোমতন যত্ন দেও। বিশেষ কইরা মোর দেও, মনে হয় এই ঠান্ডায় কফ জমছে গু। ছেলের কথামতো বাধ্য মেয়ের মতন ফের ব্যথা কমাতে থাকল রাজিয়া। 18 বছরের কচি মেজ ছেলে অবুঝ মনে মায়ের সেবা যত্ন করছে। ঘাম গামছা দিয়ে মুছে দিতে থাকে। রাজিয়া নিঃশ্বাস বন্ধ করে বিছানায় পড়ে থাকে। মায়ের শক্ত বাঁধনে আটকে হাঁসফাঁস করতে থাকে রাসেল। এই রে, সেরেছে কাজ। বায়োলজির বিদ্যে থেকে রাসেল বুঝতে কষ্ট হয় না তার মা আসলে সেই তখন থেকেই। অবশ্য এমনটা হওয়াই স্বাভাবিক। তার জায়গায় কোনো গার্লফ্রেন্ড চড়ে খাওয়া ছেলে আরও আগেই বুঝত। মাত্র ৪৫ বছরের তরুণী মায়ের এমনটা রোজ দরকার। সেটা না হলেও কমপক্ষে একদিন পর পর দরকার। সেখানে চোখের ছানি থাকায় কতদিন বাবার সাথে মা পারে না কে জানে। মায়ের সবচেয়ে পছন্দের ও বাধ্য ছেলে হিসেবে রাসেল নিজেই মাকে সুখ দিতে মনস্থির করে। যদিও তার আগের কোনো অভিজ্ঞতা নেই। তবে মাঝে মাঝে নিজেকে শান্ত করা ও বায়োলজি বিদ্যে ঝালিয়ে বিশ্বাসটা চটজলদি ধরে ফেলতে তার মতো মেধাবী ছেলের সমস্যা হবার কথা নয়। মনের ভেতর এটা নিয়ে প্রবল পাপবোধ কাজ করলেও চরিত্রবান 18 বছরের তরুণ রাসেল নির্বাক বদনে নিজের মায়ের সাথে মাকে আশ্বাস দিয়ে কোমল সুরে বলল, মা, আপনি কি চাইতাছেন, দেরিতে হইলেও মুই বুঝছি। কতটুকু কি পারুম জানি না, তয় আপনার পোলা হইজা সব রকম চেষ্টা করুম মুই। আপনি একটু দেখাই দিয়েন, মনে করেন আমি আপনার ছাত্র, আপনি মোর শিক্ষক গো। লজ্জামথিত কম্পিত বিতু কণ্ঠে মা বলল, আচ্ছা বাবা, মুই তোমারে দেখাই দিমু। তোমার মারে খারাপ ভাইব না খালি কেমন? মুই ইচ্ছা কইরা এডি করি নাই। হঠাৎ জানি কেমনে কি হয়া গেল রে বাপু। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাকে আর অস্বস্তিকর অবস্থায় না রেখে রাসেল জমাট অন্ধকারে রাজি। আর রাসেল তার পড়াশোনা থেকে জানে ভালো কাজের আগে নারীদের সাথে যত বেশি যায় তত তাদের চূড়ান্ত পর্বতে তোলা যায়। আস্তে চিল্লান মা। এইদা হাসপাতাল মনে রাইখেন। ঘুম ভাইঙ্গা পরে সিস্টার নার্স দৌড়ায় আইব, ঘুও ভুল হয়া গেছে রে বাবা। নিজেরে সামলাইতে পারি নাই গো বাবা। তুমি পড়াশোনা চালায় যাও।
মুই দাঁত কামড়াইয়া খিল্লি মায়েরা থাকুমনে গি। রাজিয়ার কোনো বাধা ছিল না। দুর্দান্ত রতি শিক্ষক মায়ের কথামতো অনুগত মনোযোগী ছাত্র রাসেল মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। বাবা বাহ, কেমন একবারেই শিখে নিল ছেলে। পড়াশোনায় ব্রিলিয়ান্ট ছেলের এসব বিদ্যার্থ করতে সময় লাগবে না মোটেও। এজন্য বলে যেই ছেলে ক্লাসে ভালো করে, মাঠে ভালো খেলে, সে কাজেও ভালো করবেই। তৃপ্তির আশ্লেষে রাজিয়া ফের লজ্জা রাঙা লালচে মুখে ছেলের কানে কানে বলল, একবারেই তোমার হয়ে গেছে দেখি গু। পড়াশোনার বাইরে এই প্রথম অন্য কোনো কাজে এতটা আনন্দ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাসেল। ইস, আফসোস হচ্ছে তার, আগে কেন সে এটা জানল না? এরপরে এত বছর বাদে কেন শিখল? সাদেকি আর তার সহপাঠী বন্ধুবান্ধবরা সেই কবে হাই স্কুল থেকেই প্রেম করে গার্লফ্রেন্ড পটায়। অবশ্য মা রাজিয়ার মতো এমন রূপবতী নারীর কোনো অংশে কম নয়। এমন নারীকে মা হিসেবে পাওয়া তার সারা জীবনের শ্রেষ্ঠ অর্জন। কিরে বাবা, মায়ের সাথে হাসপাতালে থাকতে ভালা লাগতাছে তো তোমার? অমন চুপ মায়েরা কার কথা চিন্তা করতাছ বাবা? দারুণ লাগতাছে মা। আপনার কথাই ভাবতাছি। ঢাকায় হোস্টেলে না থাইকা আপনার লগে বাড়িতে থাকলে আরও আগে এমন পাইতাম গে। লাজরাঙা হাসি দিয়ে মা বলল, আফসোস কইরা আর কি হইব? এখন থেকা তোমার মনে পরীক্ষায় ফার্স্ট হওন বাদে অন্য কিছু যদি ঢুকে তাইলে এমনেই তুমি বাড়িতে বেশি থাকবা। মোরে কিছু কন লাগব না গি। বাবারে, তুমি এখন মোরে বাজে ভাবতাছ তাই না? না না মা, আপনারে কেন মুই খারাপ ভাবুম? বরং আপনার লাইগা ধন্য হইতাছি মুই। আপনি মোর শিক্ষক গো। তাইলে বোধহয় এখনো মোরে মুরুব্বি ভাইবা লজ্জা পাইতাছ। ঠিক কি না? না না, সেটাও ঠিক না মা। কোনো লজ্জা পাইতাছি না এখন গু। স্কুল কলেজে পড়ালেখায় মনোযোগ বাড়াতে মানসিক যোগ ব্যায়াম করত রাসেল। সে বিদ্যে মনে করে দুর্দান্ত সময় থেকে অন্য বিষয়ে মন ঘুরানোর চেষ্টা করে ছেলে। আগামীকালের পরীক্ষার পড়া মনে মনে রিভিশন দেয়া। অঙ্কের সূত্র মুখস্থ আওড়ায় এই দুর্দান্ত সময় থেকে মন ডাইভার্ট করার শেষবারের মতো চেষ্টা করে। কিন্তু না, কিছুতেই আর কিছু হবার নয়। এমন সময় হাসপাতালের বেডের উপর থেকে 50 মূর্ধ বাবার গলার শব্দ শোনা যায়। ঘুম ভাঙার পর তাদের মা ছেলেকে ডাকছে যেন তাকে বাথরুম করাতে নিয়ে যায়। দুই চোখে পট্টি বাঁধা বাবার কোনো কিছু দেখার উপায় নেই। তড়িগডি করে কম্বলের তলে শুয়েই রাসেল সব পরে নেয়। মেঝের বিছানা থেকে উঠে দুজনে মিলে বাবার বিশাল দেহটা দুই কাঁধে বয়ে হাঁটিয়ে ওয়ার্ডের বাথরুমে নিয়ে যায়। পরে ফের বয়ে এনে বেডে শুয়ে দেয়া। এমন ওজনদার বাবাকে বয়ে নেওয়া একার পক্ষে অসম্ভব। বেডে শুয়ে রাজিয়া স্বামীর ঘুমের ওষুধের প্রভাবে খানিক পরেই নাক ডেকে আবার গভীরভাবে ঘুমোতে লাগল। মা রাজিয়া ক্লান্ত অবসন্ন ভঙ্গিতে স্বামীর বেডে তার পায়ের কাছে বসে বিশ্রাম নিচ্ছিল। ছেলে রাসেল মেঝেতে হাত পা ছড়িয়ে ক্লান্তি দূর করছিল। এমন প্রচণ্ড শীতে তাদের ঘাম জুড়িয়ে গেল। আহ, কি অনাবিল শান্তি তাদের মাছেলের মনে। 10 মিনিট পর রাসেল মেঝে থেকে উঠে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে দেখে হাসপাতালের পুরো ওয়ার্ডের সব রোগী ও তাদের সাথে থাকা লোকজন যে যার মতো কাঁথাকম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন। শীতের রাতে নীরবতা, সুনসান হাসপাতাল। মাথার উপরে ম্লান নীলাভ আলো, সবকিছু অপার্থিব লাগছিল। মাথা উঁচিয়ে সামনে দাঁড়ানো ছেলের চোখে চোখ রেখে তাকিয়ে কেমন ক্ষমা প্রার্থনার সুরে মা মৃদুক্লান্ত স্বরে বলল, মোর পরাণের বাপজান রে, তোমার মায়েরে মাফ কইরা দিও গো বাপ। তোমার বাবার চোখে ছানি পরনে, তার লগে মোর বহুদিন কোনো সম্পর্কে যাওয়া হয় নাই। সেই কষ্টে কেমনে জানি আইজ উইঠা তোমার উপর মিটল। তুমি মনে কিছু নিও না বাপ, লক্ষ্মী মানিক। আহারে মা, কি সব হাবিজাবি চিন্তা করতেছেন? মাথা থেইকা এডি সারান। মুই সাইন্সে পড়া পোলা, মুই ভালা কইরা জানি মোদের মা হইলেও আপনার বয়স কম। রাইতে আপনারও অনেক কিছু দরকার হয়। এতদিন বাদে মোর লাহান জোয়ান পোলা পাইয়া হেইডা চাগার দিছে। এতে আপনারে দোষ দেওনের কি আছে মা? নিজেরে বুঝাইতে পারতাসি না রে বাপ। ভূতের ভয়ে তোমারে লগে রাখলাম। জাগা রাখতে মেসেজ লনের উছিলা দিলাম। আর শেষমেশ নিজেই উল্টা পেতনি হইয়া পোলারে খাইয়া ফালাইলাম। তোমার মতো চরিত্রবান পোলারে কি শিখাইলাম? এই অপরাধ মুই কই রাখুম গো খোদা গ। খোদা আপনার উপর আরও খুশি হইব যে পোলারে খুশি কইরা দিছেন। মা, আপনার কি দোষ? আমি পোলা হইজা মায়ের দুঃখ কষ্ট না দেখলে আর কে দেখব কন?
ছেলের কথায় মা সামনে দাঁড়ানো রাসেলের মাথা গুজে ছেলের গায়ের কচি তারুণ্যের সুবাস শুকতে শুকতে ফিসফিস করে বলল, সত্যিই তুমি ব্যাপারটা মাইনা নিছ বাপ? মোরে কোনো দোষ দেও না এই মনের ভেতর? সত্যিই আপনারে মাইনা নিছি মা। আপনি না কইলে আমি নিজেই আপনারে সুখী করতাম গে। বিশ্বাস হিতা না, মোর মায়ের লাইগা এত খেয়াল তোমার। আমারে এতটা বুঝতে পারো তুমি? মোর মাথায় হাত দিয়া কসম কাট যে সব হাঁচা কইতাছ তুমি। মৃদু হেসে রাসেল বলল, মা, আপনি জানেন আমি জীবনে কখনো মিথ্যা কথা কই না। যা কই সব সময় হাঁচা কই। এরপরও আপনার মাথা ছুঁইয়া কসম কাটলাম মোর সব কথা সত্যি গু। সন্তানের পরিচ্ছন্ন মনমানসিকতার পরিচয় পেয়ে মুহূর্তেই খুশিতে উদ্বেল হয় রাজিয়া বেগম। কিছুক্ষণ পর মা চুপটি করে নিশ্চুপ তাকিয়ে থাকে। তরুণ ছেলে স্বাদ একবার যখন পেয়েছে বারবার চাইতেই থাকবে। এমনটাই জগতের নিয়ম। মা হয়ে যখন ছেলেকে এ পথে এনেছে, ছেলেকে পরিপূর্ণ করার সব দায়দায়িত্ব রাজিয়ার উপরই পড়ে। তাতে অবশ্য রাজিয়ার কোনো আপত্তি নেই। বরং এমন গৌরবমা ছেলে মায়ের জন্য সোহাগী হলেই ভালো। অন্য কোনো আজেবাজে মেয়ের খপ্পরে ফাঁসবে না কখনো রাসেল। মৃদু হেসে সাড়া দিয়ে মা বলল, মোর আদুরে লক্ষ্মী বাপরে, মায়ের দরজা পোলার লাইগা সবসময় খোলা। তোর সমস্যা হইতাছে গ? রাসেল বিস্মিত হয়ে বলল, এ সমস্যা মানে? হাসপাতালের হাও ওয়েসে তো ঘুম। বাপে নাক ডাইকা ঘুমাইতাছে। কি সমস্যা মা? লাজরানা হাসি দিয়ে বলল, তোমার মনে নাই? পটকা তো মোটে একদা ছিল। এখন খাইবা কি দিয়া? ওহ, এইডা কোনো বিষয় না মা। এমনে পটকা ছাড়াই করুম, খালি সময় মতো বাইরে আনলেই হলো গ। কি কন আপনে? ফিক করে হেসে বলল, আচ্ছা তাইলে তো হইল। তোমার মনে রাখলেই হইল। কি গো বাপ, মাকে তোমার মনে ধরেছে তো? তোমার মনম তো সবকিছু আছে তো বাপ। মা, আপনি মোর ক্যাম্পাসের সেরা সুন্দরী মাইয়াদের চাইতেও সুন্দর। আপনার কাছে ঢাকা ভার্সিটির কোনো মাইয়া পাত্তা পাইব না গে। ইস, পোলা দেহি কঠিন পাম্পট্টি মারণ শিখা গেছে। নেও নেও, তাড়াতাড়ি শুরু করো। কাইলকা তোমার পরীক্ষা আছে, ভুইলা যাইও না। সবশেষে তো আবার ঘুমানো লাগব গো। যে কোনো কিছু খুব তাড়াতাড়ি শেখার জন্মগত প্রতিভা আছে রাসেলের। তাই তো জীবনের সবে দ্বিতীয়বারেই মোটামুটি ভালোই আত্মনির্ভরশীলতার পরিচয় দিয়ে রাজিয়ার দুরন্ত অগ্রণী ভূমিকা পালন করছে সে। এ এক অনির্বচনীয় অনুভূতি যা তোমাদের বলে বোঝানো যাবে না। অল্প স্বল্প ওজনের হালকা তরুণ বলে তুলনামূলক দ্রুততার সাথে যেতে পারছে সে। একটা চাপা শব্দে নীরব হাসপাতালের ওয়ার্ডের ভেতরটা ভরে উঠল। মা কাতরত সুরে রাসেলকে বলল, আরেকটু আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করলে সব শেষ হইয়া যাইব। তোমার আরও মেলার সময় থাকতে হইব গ। মা, আপনার সময় নিয়া চিন্তা কইরেন না। আরও অনেকটা সময় এমনে না ঘুমিয়ে থাকতে পারমুগু। এমন অনাবিল প্রশান্তি মাখা সুখের ঘুম আজ রাতের আগে কখনো তাদের মাছেলের জীবনে আসেনি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।